একজন সাহিত্যিকের উদ্দেশ্য একক বা সীমাবদ্ধ নয়, বরং সময়, সমাজ এবং ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তার বহিঃপ্রকাশ ঘটে। সাহিত্যিক লক্ষ্য হল মানুষ এবং তার জীবনের গভীর অনুসন্ধান করা এবং তার সঠিক বাস্তবায়ন করা। প্রিয় দর্শক, আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন কবিতা বিষয়ক অনুষ্ঠান কলমে কলরবে। নভেম্বর মাসে যেসব কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন: সমীর রায়চৌধুরী, জন্ম 1 নভেম্বর 1933, বাংলা সাহিত্যের একজন কবি ও ছোট গল্পকার। অরুণ মিত্র ছিলেন রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি। তিনিও ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক হিসেবে খ্যাতিমান ছিলেন। 1909 সালের 2 নভেম্বর অধুনা বাংলাদেশের যশোর শহরের কবি অরুণ মিত্র জন্মগ্রহণ করেছিলেন। কাজী ইমদাদুল হক, তিনি ছিলেন একজন বাঙালি লেখক, শিক্ষাবিদ ও কবি। কাজী ইমদাদুল হক 1882 সালের 4 নভেম্বর বেঙ্গল প্রেসিডেন্সির খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আশুতোষ চৌধুরী ছিলেন বাঙালি কবি এবং লোকগীত সংগ্রাহক। তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামে 5 নভেম্বর 1988 সালে জন্মগ্রহণ করেন। বাণী রায় ছিলেন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও যশস্বিনী কথা সাহিত্যিক। বাণী রায়ের জন্ম অধুনা বাংলাদেশের পাবনা জেলার পেঁচাখোলা গ্রামে 5 নভেম্বর 1918 খ্রিস্টাব্দে। জয় গোস্বামী, জন্ম 10 নভেম্বর 1954, বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি। জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, জন্ম 11 নভেম্বর 1911, তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, গায়ক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। বেলাল চৌধুরী, জন্ম 12 নভেম্বর 1938, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি, যাকে 60 দশকের সঙ্গে চিহ্নিত করা হয়। কাজের স্বীকৃতি হিসেবে তিনি 2014 সালে পেয়েছেন 21শে পদক এবং 1984 সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য অর্জন করেন। মীর মোশাররফ হোসেন, জন্ম নভেম্বর 13, 1847, তিনি একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক ও কবি। তার পুরো নাম সৈয়দ মীর মোশাররফ হোসেন। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। অশোক বড়ুয়া 13 নভেম্বর 1921 খ্রিস্টাব্দে চট্টগ্রামের ফটিকছড়ির হাইতচকিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ ও গান রচনা করে সুনাম অর্জন করেন। অশোক বিজয় রাহা ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক এবং সমালোচক। তার জন্ম 1910 খ্রিস্টাব্দের 14 নভেম্বর তৎকালীন শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ গ্রামে। নভেম্বর মাসে যেসব কবি ও সাহিত্যিকরা মৃত্যুবরণ করেছেন: রণেশ দাশগুপ্ত, বিক্রমপুরের মুন্সীগঞ্জের গর্বিত সন্তান। তিনি ছিলেন একজন বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক, সংগ্রামী, রাজনৈতিক কর্মী ও দেশের স্মরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি 4 নভেম্বর 1997-তে মৃত্যুবরণ করেন। হরেন ঘটক ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার। তিনি 10 নভেম্বর 1993 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবার আমরা আবৃত্তি শুনব রেজাউদ্দিন স্ট্যালিনের কণ্ঠে। তিনি নিজেরই একটি কবিতা আবৃত্তি করছেন। কবিতাটির নাম সূচনা পর্ব। আমার সময় গোখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না, এমনকি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খল মুক্ত। যখন পৃথিবীতে কিছুই ঘটছে না, তখন সময় কি জিজ্ঞাসা চিহ্নের মতো থিতু? আমি কি শুধু মৃত্যুর ভয়ে সময়কে শনাক্ত করতে চাই? একজন জীবাশ্মবিদের কাছে 1000 বছর কিছু নয়, একজন দার্শনিকের কাছে ওর বুধবর্ষ নিমেষকাল মাত্র। কিন্তু আমার সময় আমাকে স্পর্শ করেছে পিপাসার মতো। আমি কোনো ঘটনার আগেই শনাক্ত করেছি মুহূর্ত, আর যাত্রার আগেই প্রারম্ভ। একটি অভূমিষ্ঠ ভ্রূণের জন্য পৃথিবীতে কোনো সময় সঞ্চিত হয় না। পূর্ব ঘটনা পৃষ্ঠ ভ্রূণটি কেবলই কি ঘটনারহিত? আমার সময় গোখুরের মতো বিভাজিত, মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা। আমার জন্মের আগে পৃথিবীতে কোনো লগ্ন ছিল না, আমার চিৎকারী পৃথিবীর প্রথম সূচনা। সুপ্রিয় সুধী, আজকে আমরা কলমে কলরব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজলকে। আপনাকে অনেক অনেক স্বাগত আজকের কলমে কলরব অনুষ্ঠানে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আমার প্রথমেই যে প্রশ্নটি খুব করতে ইচ্ছে করছে সেটি হচ্ছে এই যে শব্দ ব্যবহার করে সেটিকে কবিতায় পরিণত করেন, এই জিনিসটা আসলে আপনারা বা আপনাদের মতো কবিতার কিভাবে করে থাকেন? কবি তো তৈরি হয় না, কবি জন্মায়। একজন কবি যখন জন্মায় গড গিফটেডভাবে, তখন শব্দ, কবিতার ফিলোসফি, বিষয়বস্তু সব কিছু গড গিফটেড থেকে আসে। শব্দগুলিও সেরকম। যখন একজন কবি কবিতা লিখেন, শব্দকে তার বিষয়বস্তুর সাথে মিল রেখে শব্দগুলিকে অ্যাপ্রোচ করেন, আর অ্যাপ্রোচ করার পর যে বিষয়টি তৈরি হয় একটি কবিতা। কিন্তু এই কবিতাতে যদি অলংকার না থাকে, উৎপ্রেক্ষা, উপমা, ছন্দ, এসব অলংকার না থাকলে সে কবিতাটি পরিপক্ক হয় না। পরিপক্কতার পিছনে মূল কাজটি কিন্তু আপনি যেটা বললেন, শব্দ। কবিদের কবিতা অনেক রকম হয়ে থাকে, তো আপনার কবিতা আপনি সাধারণত কোন ধরনের উপমা, চিত্রকল্প বা প্রতীকে ব্যবহার করে থাকেন? আমার কবিতায় আমি সবসময় চেষ্টা করি ফিলোসফি আছে কি না, এবং কবিতাটি যখন লেখা হয় তখন আমি আমার কবিতা নিয়ে ভাবি, কিন্তু লেখার আগে কবিতাটি নিয়ে আমি কখনো ভাবি না। আচ্ছা, লেখার পর আমি চিন্তা করি কবিতাটি কি হলো, আদৌ কি ভালো একটা কবিতা লিখেছি, কিন্তু আমি কখনো তৃপ্ত হতে পারি না। আমার কাছে মনে হয় আজও আমি এটাই কবির একটা প্রাপ্তি যে তৃপ্ত হতে পারে। হ্যাঁ, এটাই হওয়া উচিত। কিন্তু আজও আমার মনে হয়, আমার 36টা বই বের হয়েছে, কিন্তু আজও মনে হয় আমি একটি কবিতাও লিখতে পারিনি। বিধাতার কাছে আমি সবসময় বলি, আল্লাহ আমাকে একটি লাইন দান করো। আপনি তো এইমাত্র বললেন যে আপনি 36টি আপনার কাব্যগ্রন্থে বেরিয়েছে। আমরা জানি যে কোনো এক সময় আপনার একটি ক্যাসেট বেরিয়েছে, কবি আসাদ কাজলের প্রেমের কবিতা, এরকম একটা বিষয়, তাই নাকি? তো আমরা এই জার্নির গল্পটা একটু জানতে চাই। 80-র দশকে তখন ফিতার যুগ। আচ্ছা, ফিতার ক্যাসেট চলতেছিল তখন। সাউন্ডট্র্যাক, সঙ্গীতা, কলের গানের যৌথ উদ্যোগে আমাকে প্রস্তাব করে আপনার একক কবিতা নিয়ে একটা ক্যাসেট বের করতে চাই। কতটি কবিতা লাগবে? 34টি কবিতা লাগবে। তো 34টি কবিতা আমি তখন দিলাম। দেওয়ার পর তখন বিখ্যাত একজন আবৃত্তিকার দিয়ে আমার এই কবিতাগুলো আবৃত্তি করানোর পর এই ক্যাসেটটি বাজারজাত করা হলো। তখন এই ক্যাসেটটি 80-র দশকে এত চলেছে, তখন বলা হতো সুপার ডুপার হিট বলতে, যেটা 80-র দশকে এই আসাদ কাজলের প্রেমের কবিতাটি সুপার ডুপার হিট হয়েছিল। মার্কেটে অনেক সংস্করণ দিতে হয়েছিল তখন। সেটা ছিল আমার একটা আবেগীয় মুহূর্তে। এবং ফিতার যুগ যখন চলে গেল, এটাকে আবার ট্রান্সফার করে সিডিতে নিয়ে আসলো। সিডিতে আনার পর আমি ভাগ্যবান, এরপর ইউটিউবের যুগ। দেশ বরেণ্য 100 ব্যক্তি, গুণী ব্যক্তির উপস্থিতিতে সেই কবিতার ক্যাসেটটি, 34টি কবিতা ইউটিউবে বাণিজ্যিকভাবে মুক্তি পেল, এবং সেটা এখনো ইউটিউবে পাওয়া যাচ্ছে। অসাধারণ। এবং আমাদের জন্য এটা বিরাট প্রাপ্তি যে আপনার মতো মানুষ বা আপনার মতো যারা লেখেন তাদের কবিতা কিন্তু নতুন প্রজন্মও পাবে ইউটিউবের মারফতে। আচ্ছা, একটা জিনিস হয় না যে কবিরা কিন্তু সবসময় অনুপ্রাণিত হয় না যে হয়তো আমি কারো লেখা দেখে অনুপ্রাণিত হয়েছি, যেমন সমরেশ মজুমদার আমার খুব ভালো লাগে, বা হুমায়ুন আহমেদের লেখা খুব ভালো লাগে। আপনার জীবনে কি এমন কেউ ছিল যে যার লেখা অনুপ্রাণিত হয়ে আপনি নিজেকে লেখালেখির সাথে সম্পৃক্ত করেছেন? তবে আপনার প্রশ্নের সঙ্গে আমি একমত হতে পারছি না, এই জন্য যে আমি কারোর লেখা দ্বারা অনুপ্রাণিত হইনি। আমি অনুপ্রাণিত হয়েছি আমার মা এবং বাবার থেকে। বা সেটা কিরকম? সেটা এরকম, আমার বাবা চাইতেন আমি যেন কবি হই। আচ্ছা, আমার মাও সেটাই চাইতেন। এবং আমি বিশ্বাস করি একজন মা বাবার দোয়া থাকলে একজন সন্তান ইচ্ছে করলে অনেক কিছু হতে পারে। আমি কতটুকু হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো আমি মা বাবার দোয়া পেয়েছিলাম। এবং অনুপ্রাণীর কথা বলতে গেলে আরেকটু বলতে হয়, একজন কবি অনুপ্রাণিত হয় আসলে প্রকৃতির কাছ থেকে। আমি যখন শৈশবকালের কথা বলছি, আমি চরের ক্ষেতের আল দিয়ে বেয়ে বেয়ে বহুদূর হেঁটে যেতাম একাকী, কখনো সকাল, কখনো দুপুর, কখনো সন্ধ্যায় হেঁটে হেঁটে চলে যেতাম। নদীর পাড়ে বসে থাকতাম এবং বাড়ির ছাদে বসে বসে মধ্যরাতে শুয়ে আমি ছাদকে কল্পনা করতাম, ছাদকে দেখতাম। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি আসলে কবি হব। কিন্তু পরে মনে হলো এই ধরনের আবেগ, প্রকৃতির কাছ থেকে যে আবেগটা আমি পেয়েছি, শিক্ষাটা পেয়েছি, একজন প্রকৃতি পারে একজন মানুষকে কবি করে তুলতে।
আমি প্রকৃতির কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং সহযোগিতা পেয়ে হয়তো আমি কবি হয়েছি। এই প্রজন্মে যারা কবি হতে চায় বা যারা লেখালেখির মাধ্যমে নিজেদের সম্পৃক্ত করতে চায়, তাদের জন্য যদি আপনি বলেন যে একজন সার্থক কবির বৈশিষ্ট্য কি? একজন সার্থক কবির বৈশিষ্ট্য হলো সে আপাদমস্তক একজন কবি হবে, অন্য কিছু নয়। আচ্ছা, আপনারা জানেন কিছুদিন আগে এক রাষ্ট্রদূত বলেছিল, আমি যদি লেখালেখির ক্ষমতা থাকতো, রাষ্ট্রদূত, বাড়ি গাড়ি যত সম্পদ আছে, পদ পদবি, আমি সব ছেড়ে দিতাম, শুধু লিখতাম। কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাকে সে লেখার যোগ্যতা দেয়নি। এবার একটু ভাবেন, সার্থক কবি তো সেই যে আপাদমস্তক শুধু কবিতা লিখবে। অন্য সামাজিকভাবে সংসার থাকবে, ধর্ম থাকবে, সবই থাকবে, কিন্তু কবিতায় আমাদের মনোনিবেশ হওয়া উচিত কবিদের। কিন্তু এই প্রজন্মের কবিরা কবিতায় সেভাবে মনোনিবেশ হচ্ছে না, ফেসবুক নিয়ে সর্বক্ষণ ডুবে থাকছে। একজন কবিকে ধ্বংস করার পিছনে ফেসবুকই যথেষ্ট। আপনি তো একসময় কবি বাড়ি নামে একটা শিল্প সাহিত্য এবং সেলিব্রিটি দিন একটা অনুষ্ঠান করতেন, এবং এখন এখনো করছি। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে চেনামুখ নিয়ে একটা অনুষ্ঠান করছেন। জি, জি। তো এই গল্পটা একটু জানতে চাই। কবিবাড়ি অনুষ্ঠানটি শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো। জি, বাংলাদেশের শিল্প সাহিত্যে যারা অবদান রেখেছেন এবং জীবন্ত কিংবদন্তি হয়েছেন, তাদেরকে নিয়েই আমার অনুষ্ঠান কবিবাড়ি। এই কবিবাড়ি করতে যেয়ে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। প্রথম অভিজ্ঞতা হলো, একটি শিল্প সাহিত্যের অনুষ্ঠান করা অনেক কঠিন বাংলাদেশে। তবু আমি 6 বছর যাবৎ বাহ। অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে ওই চ্যানেলটির বিশেষ পৃষ্ঠপোষকতায় এখনো কবিবারে আমি করে যাচ্ছি। তবে এই অনুষ্ঠানটি 6 বছর যাবৎ আমি প্রতিদিন করি না, ভাষার মাসে বইমেলা উপলক্ষে মাস জুড়ে আমি করি। আচ্ছা, কবিবাড়ি এখনো চলমান আছে, আগামী তো আমি ইনশাল্লাহ চলমান রাখার আশা রাখছি। আরেকটা অনুষ্ঠান করছেন চেনামুখ। চেনামুখ অনুষ্ঠানটি মাত্র শুরু হয়েছে। এই শুরুটা আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটার বিষয়বস্তু কি? এটার বিষয়বস্তু হলো অনেকটা ওই আদলেই, এটাও আমার আচ্ছা। একটা স্বপ্নের প্রজেক্ট। এই স্বপ্নের প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে অনেক গুণী শিল্পী, গুণী কবি সাহিত্যিক, গুণী রাজনীতিবিদ আছেন যাদের বয়স 80-র উপরে চলে গেছে, কিন্তু তারা লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। তারা আমাদের জন্য লিজেন্ড, তাদেরকে আপনি লিজেন্ড, কিন্তু হ্যাঁ। তাদেরকে কি আমরা সেভাবে স্মরণ করছি? আমরা তাদের অতীত ভুলে যাচ্ছি। কিন্তু আমি এই চেনামুখের মাধ্যমে আমি সেই লিজেন্ডদের যে অতীতের অবদানকে তুলে ধরাই আমার চেনামুখের মূল বিষয়। আমরা সাধারণত দেখি কি কবিদের মধ্যে একটা কেমন জানি একটা বিশৃঙ্খল ভাব থাকে, হয় না? কবিরা হয়তো রাস্তা দিয়ে চলছে কেমন জানি একটু অন্যরকম, বা তাদের চালচলন, কিন্তু আপনাদের মতো কবিদের কিন্তু দেখে সেটা মনে হয় না। এটা কেন? সব কবিরাই একটু এলোমেলো। জি জি, এলোমেলো। যেমন আমিও একটু এলোমেলো, আপনাকে দেখে মনে হচ্ছে না কিন্তু আমি এলোমেলো এই অর্থে না, আমি উদাসীন এটা দাবি করি। আমি উদাসীন, তবে দায়িত্বহীন না। আচ্ছা। আর কবিরা তো একটু আলাদা ধরনের মানুষ, তারা তো একটু উদাসীন হবে, একটু অন্য সবার মতন হবে। এই যে উদাসীন, এটাতে আপনার সহধর্মিনীর কোনো সমস্যা হয় না? সমস্যা তো হয়ই না। আমার সহধর্মিনী আমার কবি হওয়ার পিছনে অনেক অবদান আছে। এখানে একটা কথা আছে, আমরা সবসময় বলি যে জীবনের সব গান হবে না গাওয়া যদি না সেখানে থাকে নারী পুরুষের মিলিত ছোঁয়া। হয়তো তার ছোঁয়ায় আপনি এত দূর এসেছেন। তার ছোঁয়া কিনা জানি না, স্পষ্ট করে এটাই বলবো, আমি স্ত্রীর ছোঁয়ায়, স্ত্রীর আগ্রহে, স্ত্রীর বিশেষ সহযোগিতায় আমি এখনো টিকে আছি। এটা প্রত্যেক কবিদের, প্রত্যেক শিল্পীদের স্ত্রীদের কাছ থেকে সহযোগিতা নেওয়াটা খুব জরুরি। একজন শিল্পী যদি স্ত্রীর সহযোগিতা পায়, একজন শিল্পী বা কবি বহুদূর যেতে পারে। আমরা এবার আপনার একটি পছন্দের কবিতা আবৃত্তি শুনবো। 2 ধরনের কবিতা লিখি। ছোট ছোট দিওয়ানে কাজল নামে আমি কবিতা লিখি, সেটা অবাক হবেন। আমরা যদি এক লাইন যদি একটু পড়ে শোনাতেন। আচ্ছা, দিওয়ানে কাজল, আমি একটু জিনিসটা কি? দেওয়ানে কাজলের কবিতাগুলো হলো 2 লাইন, 1 লাইন, 2 শব্দে আমার কবিতা। আচ্ছা। দিওয়ানে কাজল। আচ্ছা। যেমন আমি কয়েকটা শুনলে আপনি বুঝতে পারবেন। জি। দিওয়ানে কাজল, আকাশ আমার চোখ, সেই চোখ দিয়ে আমি তোমাকে দেখছি, কত দূর যাবে। শেষ। আচ্ছা। আরেকটা কবিতা আছে, ইচ্ছে করে আকাশ ছুঁই, আমার আকাশ তুই। বাহ। আরেকটা কবিতা আছে এরকম, স্বেচ্ছায় যে চলে গেছে তারই পরাজয়। এটার নাম দিওয়ানি কাজল কেন? দিওয়ানে কাজল এটা আমার নিজস্ব একটা স্টাইল। আচ্ছা। যে
আমার একটা বইও বেরোচ্ছে কিন্তু এবং দেওয়ানে। আপনার মতো যারা এরকম 2 লাইনে লিখবেন তারা কারোটা নাম দিয়ে লিখবেন? এটা মির্জা গালিব লিখেছিল, হাফিজ লিখেছিল, দেওয়ানে আচ্ছা। হাফিজ, দেওয়ানে আপনি গালাই- তখন লিখলেন দিওয়ানি ওই কাজল। প্যাটার্নটাকে আমি একটু আচ্ছা। অনুসরণ করেছি ওকে। তাদেরকে। আর এটা আমার একটা 50 পৃষ্ঠার বইও বেরোচ্ছে কিন্তু দেওয়ানে কাজল নামে। আচ্ছা আচ্ছা, এটা 2200 দাম, আগামী বইমেলা আসবে বলে আশা আমরা করছি। সেটা আশা করছি। 5000 কবিতা এরকম থাকবে। এবার আমরা আমি একটা আরেকটা আবৃত্তি ছোট শুনবো। কবিতা আমি বলে জি। দেই, 3 শব্দে একটি কবিতা আছে জি। আমার। যন্ত্রণা বেশি কার, আমার নাকি যন্ত্রণার? আচ্ছা, বাহ, খুব সুন্দর, অসাধারণ কথা, ছোট্ট লাইনে আচ্ছা, বুঝিয়ে আমি আরেকটা দিয়েছেন। ছোট একটা কবিতা জি, পড়ে অবশ্যই, আবৃত্তি করে অবশ্যই। শোনাই। স্বপ্নদাসী। বহুদিনের ইচ্ছে কিছু স্বপ্ন কিনব, অথচ স্বপ্নের হাট কোথায় জানি না। অতঃপর না জেনে তোমার কাছে আসি, তুমি বলো স্বপ্ন কোথায় থেকে আনবো। সস্তায় স্বপ্ন কিনবো তা আমি মানি না। স্বপ্ন দেখে দেখে আমি আজ স্বপ্নদাসী। বহুদিনের ইচ্ছে কিছু স্বপ্ন কিনব, স্বপ্ন যা যা বলে আমি তা মানব। অতঃপর হাটের সন্ধান পেলাম, অর্থ দিয়ে স্বপ্ন কিনে বাড়িতে গেলাম। স্বপ্ন দিয়ে বাড়ি বিকশিত হলো, স্বপ্নের ছোঁয়ায় মন সমুদ্র কি পেল। আজ আমি স্বপ্ন কিনে কিনে স্বপ্নে বাধা, স্বপ্নের ভিতর আমি আছি, নেই রাধা। অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর লেখা। আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং কলমে কলরব অনুষ্ঠান আসবার জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে দেশ থেকে শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা খুব কম। সেখানে বাংলাদেশ টেলিভিশন সকলের সহযোগিতায় কলমে কলরব নামে শিল্প সাহিত্যের উপর এত সুন্দর একটি অনুষ্ঠান করছে। এই জন্য আমি সকল কবি সাহিত্যিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আমরা আবৃত্তি শুনব শাকিলা মতিন মৃদুলার কণ্ঠে। মৃদুলা আবৃত্তি করছে মহাদেব সাহার মানুষের সাথে থাকো। যতই ব্যথিত হও, মানুষের সান্নিধ্য ছেড়ো না, মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও, মানুষকে কিছুতে ছেড়ো না। যখন কিছুই নেই, মনে রেখো তখনও সর্বশেষ আশা এই মানুষ। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না, কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু, তখনও মানুষই তোমার একমাত্র সঙ্গী। মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু। অরণ্য নয়, পাহাড় নয়, সমুদ্র বা তৃণভূমি নয়, মানুষের হৃদয়ে তোমার শ্রেষ্ঠ আশ্রয়। আর কোথাও নয়, কেবল মানুষের হৃদয়েই মানুষ অমর। মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই। যতই আঘাত পাও, যতই ব্যথিত হও, মানুষের সঙ্গ ছেড়ো না, মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস। একজন সাহিত্যিক যখন সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা প্রেম ঘৃণা সংগ্রাম বিজয়ের গল্প বলেন, তখন সাধারণ মানুষ তার সাথে সংযোগ স্থাপন করেন এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হন। প্রিয় সুধী, আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী আয়োজনে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো কবিকে নিয়ে। সবাই ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন।